গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবারও চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে জুলাইকে দেশ এবং জাতির জন্য পুনর্জন্মের মাস হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। জুলাইয়ের শিক্ষা যেন কোনোভাবেই মেলান না হয় তারও তাগিদ দেন সরকার প্রধান। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব। শুধু উপরে প্রলেপ দিয়ে নয়, দেশ গড়তে গভীর থেকে পরিবর্তন আনার কথাও বলেন এই নোবেল লরিয়েট। The Universal Declaration of Human Rights emerged as a moral compass for our world, and its principles have been embedded in our own constitution, Bangladesh's constitution. Yet, over the past 16 years, these rights were repeatedly denied to our citizens. লিখিত বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে কাজ করার কথাও জানান সরকার প্রধান। The people of Bangladesh reclaim their rights. রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ হাফেজ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে সব কথা বলেন তারা। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চের সামনে, আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তিনি জানান, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন একটি সরকার এখন খুবই জরুরি। আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক, কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না। শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের অ্যাসেট, তারা আমাদের বোঝা নয়, এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা তৈরি করা হয়েছে তার আলোকেই বাংলাদেশ সরকার সঠিকভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা।
শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ ও নৃশংসতা করেছে, মুক্তিযুদ্ধের সময় ভিনদেশি পাকিস্তানি হানাদাররাও তা করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করছে না বলে মন্তব্য করেন তিনি। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বক্তব্য রাখেন। আফজাল হাসানের রিপোর্ট। জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা ও তথ্য প্রদর্শনীর আয়োজন করা হয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে। আপনাদের সামনে এতে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনও প্রতিশোধ পরায়ণ মনোভাব প্রকাশ পায়। এছাড়া এত বড় গণহত্যা হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দুমাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের কারণেই খুনিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। জুলাইয়ের গণহত্যাকে গাজার গণহত্যার সাথে তুলনা করেন সম্পাদক মাহমুদুর রহমান। এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল, এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে। বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল, কি ধরনের দানব ছিল, যে সেই দলের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদের, সেই দলের সমর্থক তথাকথিত সাংবাদিকদের, সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই টপ কমান্ডারদের বিচার সমাপ্ত হবে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। 4টা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে ট্রায়াল অব জুলাই কার্নেজ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। গাজীপুরের মাওনা ছিল জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট, যেখানে শুধুমাত্র মাওনাতেই লড়াই করে 19 জন শহীদ হয়েছেন। বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের উড়াল সেতুর নিচে জুলাই গণঅভ্যুত্থানে শ্রীপুর উপজেলার শহীদদের স্মরণে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ। গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে, আবার বলেছে ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, আমরা গাজীপুরের মাটিতে এসেছি, বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের বড় অংশে একমত হলেও বেশ কিছু ক্ষেত্রে একমত হতে পারেনি বিএনপি ও জামায়াত। এদিকে ঐক্যমত্য কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ মনে করছেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের বৈঠকের পর দলগুলো এই প্রতিক্রিয়া জানায়। রাকিব হাসানের রিপোর্ট।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা। আলোচনা শুরুর আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। ২১তম দিনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে। এছাড়া আলোচনা হয় অমীমাংসিত বিষয়গুলো নিয়েও। সকাল থেকে আলোচনা শেষে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের খসড়ার প্রস্তাবের সাথে নিজেদের একমত পোষণের কথা জানান জাতীয় নাগরিক পার্টি ও জামাত ইসলামের নেতারা। আমরা একমত সকলেই এই হাউসে যারা আমরা আছি যে কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হইতে হবে। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই। তবে এ নিয়ে দ্বিমত রয়েছে বিএনপির। আলোচনার শেষে ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে আপত্তি রয়েছে তাদের। জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐক্যমত আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐক্যমত পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্ন মত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপর র্যাঙ্ক চয়েসে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। এদিকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই সনদের খসড়ায় কিছু কিছু শব্দের বিষয়ে দ্বিমত থাকলেও প্রস্তাবটির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তারা আলাপ আলোচনা করে যে খসড়াটা দিয়েছে সেই খসড়ার সাথে আমরা প্রাইমারিলি একমত। শুধু কিছু কিছু শব্দ বাক্য ওনারাই বলেছেন যে যদি কারো কোনো অবজেকশন থাকে এই ভাষাগত দিকটা একটু সংশোধন করে আপনারা দেন। তবে প্রস্তাবিত খসড়ায় বড় ধরনের ভুল রয়েছে বলে জানান জামাতে ইসলামের নেতারা। আর হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করায় তাতে সই না করার হুমকি দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র বিতরণ ১২ থেকে ১৮ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা। মঙ্গলবার সিনেট ভবনের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করেন তিনি। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩০ জুলাই ২০২৫ বুধবার। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার থেকে ১৮ আগস্ট ২০২৫ সোমবার পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ। ২১ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময়। ২৫ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ২৬ আগস্ট ভোট গ্রহণের তারিখ ও সময়। ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত। এবারই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে থাকবে কেন্দ্র। নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান তিনি। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বোঝার।
শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। ডাকসুর তফসিল ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে বইছে উচ্ছ্বাসের হাওয়া। একটি অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবি তাদের। রোডম্যাপটা ঘোষণা করছে, আমরা এখন আশাবাদী যে কোনো ধরনের ক্যাম্পাসে সহিংসতা বা অন্য কোনো কিছু হবে না, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। অবশ্যই এই ডাকসুটা জরুরি, সুষ্ঠু ডাকসু জরুরি এই কারণেই যেন আমরা মুক্ত রাজনৈতিক পরিবেশটা পেতে পারি। একটি সুষ্ঠু পরিবেশে ডাকসু ইলেকশন হয় কোনো রকম সমস্যা ছাড়া, এটাই হচ্ছে আমাদের সর্বসাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। ডাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সারা দেশে 11 দিনের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়কে উচ্চ নিরাপত্তা ঝুঁকির আওতায় নিয়ে আসা হয়েছে। একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে, এই শঙ্কা থেকেই গোটা দেশকে ব্যাপক নজরদারি, তল্লাশি এবং গোয়েন্দা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এখনও প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে না পারলেও সংগঠনটির নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে। তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। দলটির কিছু নেতাকর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এই সময় ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছে 5 জন। আজ বিকেলে রাউজান পৌরসভার সত্তরঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খন্দকারের অনুসারীরা জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজনই তাদের উপর সন্ত্রাসী হামলা করেছেন। এদিকে ঘটনার পরপরই গোলাম আকবর খন্দকারের অনুসারীরা ঘটনাস্থলে একটি বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। এই ঘটনায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। ঢাকায় অবস্থিত বিমান ঘাঁটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল ঘাঁটি। এটি প্রশিক্ষণ ঘাঁটি নয় বলে জানিয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার HM আব্দুল বাসেদ। দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সাভারের আখরাইন বাগনিবাড়ি কবরস্থানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি কথা বলেন। নিহত লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের আগে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর নেন। উইং কমান্ডার HM আব্দুল বাসেদ আরও বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনায় সকল ভিকটিমদের পাশে থেকে সর্বোপরি সকল ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। শুরুতেই প্রবাসের খবর।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে হুন্ডির 12 লাখ রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 3.5 কোটিরও বেশি অবৈধ অর্থ এবং ওই হুন্ডি চক্রের মাস্টারমাইন্ড সহ 6 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির বিভিন্ন গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল বলে হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে। তবে ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি। আটক 6 বাংলাদেশের মধ্যে একজনের ওয়ার্ক পারমিট থাকলেও বাকি 5 জনের কোনো বৈধ পারমিট ছিল না। এ সময় অবৈধ লেনদেনের হিসাবের কাজে ব্যবহৃত হিসাব বই, 2টি মোবাইল ফোন, হুন্ডি কার্যক্রমে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। চক্রটির সাথে সম্পৃক্ততার অভিযোগে একজন স্থানীয় নারী ও আরও 2 জন বাংলাদেশি পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ইস্যু করা হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা মসজিদ ইন্ডিয়ার পাশে ইমিগ্রেশন বিভাগের অভিযানের পর শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ অভিযান পরিচালিত হয়। ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বশরি ওথমান ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, 758 জনকে তল্লাশি করা হয়েছে, যার মধ্যে 171 জনকে অভিবাসন সম্পর্কিত অপরাধের জন্য আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই ভারত ও বাংলাদেশ এবং কিছু ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি উল্লেখ করেন, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কর্মকর্তা তল্লাশি করতে এলে কেউ কেউ গ্রাহক হওয়ার ভ্যান করার চেষ্টা করেছিল। সংগৃহীত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বশরি ওথমান।